নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আমরা রিপাবলিক বাংলায় বলি কথা হবে চোখে চোখ রেখে, কিন্তু এই চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে অনেক ইস্যুতে, অনেক এজেন্ডাতে অনেকের চোখ সামান্য হলেও নিচে নামে, অনেকের বলা কিছুক্ষণ হলেও বন্ধ হয়। এমন কিছু ইস্যু এই বাংলাতে আছে যে ইস্যুগুলো নিয়ে সংবাদ মাধ্যম হোক, রাজনৈতিক দলগুলো হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, বিরোধীরা হোক, তারা কিন্তু কোনো এজেন্ডা করে না, মিছিল করে না। মাঝে মাঝে মাদক বিরোধী মিছিল একটা দুটো হয়, মিষ্টির প্যাকেট, কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে, স্কুলের সামনে ব্যানার, এবং তারপরে সমস্ত কিছু এক হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই ছোট ছোট কিছু খবর, অন্য সংবাদ মাধ্যমে দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই, প্রেস রিলিজে দেখতে পাই, এনসিবিতে দেখতে পাই, কাস্টমসে দেখতে পাই যে 100 কিলো, 300 কিলো, 200 কিলো মাদক এই বাংলা দিয়ে বাংলাদেশ, নেপাল বিভিন্ন জায়গায় আসছে বা যাচ্ছে। এবং তার পাশাপাশি এই বাংলাতে মাদক কারখানা, কুটির শিল্পের মতন অনেক বিরোধীরা কটাক্ষ করছেন, মাদক কারখানা তৈরি হচ্ছে এবং সেই কারখানায় কাজ হচ্ছে, সেই কারখানা থেকে মাদক বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং হচ্ছে বর্ধমানে, খাগড়াগড় থেকে কিছু কিলোমিটার দূরে, কলকাতা থেকে 80 কিলোমিটার দূরে, মুর্শিদাবাদে হচ্ছে, মালদাতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনারা প্রশ্ন করতে পারেন হঠাৎ করে প্রাইম টাইমে আমরা আজকে এই মাদক নিয়ে কেন কথা বলছি? এটা তো একটা সাধারণ ঘটনা, হয়তো, কিন্তু একটা গোটা রাজ্যের নির্বাচন, একটা গোটা রাজ্যের ভবিষ্যৎ ডিপেন্ড করেছিল মাদকের উপর। পাঞ্জাব, আমাদের মনে আছে উত্তা পাঞ্জাবের কথা। বাংলাকে কোনোভাবেই যাতে মাদকের স্বর্গরাজ্য না করা যায়, এবং তার সাথে কোথা থেকে আসছে এই টাকা, নার্কো টেররিজম, সন্ত্রাস, মাদক সন্ত্রাস, একের পর এক যে নামগুলো, যে শব্দগুলো আমরা পাকিস্তানের ক্ষেত্রে শুনেছি, পাঞ্জাবের ক্ষেত্রে শুনেছি, আমরা শুনেছি পাঠানকোটের ক্ষেত্রে, উড়ির ক্ষেত্রে, বাংলাতে যেন এটা না হয়। মীনাক্ষী, বছর কয়েক আগে ময়ূক বলিউডের একটি ছবিতে পাঞ্জাবে মাদকের রমরমা দেখানো হয়েছিল। মাদক কারবার আজকে নতুন নয়। 60 বা 70-এর দশকে যখন দেশে হিপ্পি কালচার ঢুকেছিল, তখনও মাদকের সঙ্গে বিদেশিদের একটা নিবিড় যোগ ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে মাদকের যোগ সে অর্থে কোনোদিনই ছিল না। বিক্ষিপ্ত কিছু ঘটনা থাকতেই পারে, কিন্তু সম্প্রতি মাদক পাচার বা মাদক তৈরিতে পাঞ্জাবের থেকে খুব বেশি পিছিয়ে নেই বাংলা। হ্যাঁ, জানলে অবাক হবেন, নজরদারি নেই। কোথায় নজরদারি? প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে মাদক তৈরির কারখানা। আজকে যার হদিশ মিলল মুর্শিদাবাদের নবগ্রামে। বিভিন্ন পথে সেই মাদক পাচার হচ্ছে ভিন রাজ্যে, আবার অন্য রাজ্য থেকে চোরাই পথে রাজ্যে ঢুকছে বিভিন্ন দেশি বিদেশি মাদক। কিভাবে আটকানো সম্ভব এই চক্রকে? আজ জবাব চাই বাংলায় নিয়ে ডিবেট করব। শুরুতেই নজর রাখবো একটি বিশেষ প্রতিবেদন। রাজ্যের দিকে দিকে মাদকের রমরমা। জলপাইগুড়ির কাশ্মীর কলোনি এলাকা থেকে উদ্ধার 537 গ্রাম ব্রাউন সুগার। মুর্শিদাবাদের নবগ্রামে 1 কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার দম্পতি, উদ্ধার মাদক তৈরির সরঞ্জাম। 2.5 কাঠা জমির উপর সাদামাটা বাড়ি, তার ভেতরেই রমরমিয়ে চলত হেরোইন কারখানা। বাড়িটি আশরাফ আলী নামের এক যুবক এবং তার স্ত্রী মর্জিনা বিবি বছর 3 আগে কিন্তু এই বাড়িটি কিনেছিল। এবং এই আশরাফ আলী, স্থানীয়দের যেটা মূলত দাবি, যে আশরাফ আলী নিজেকে সেলিম পরিচয় দিয়ে এলাকায় ঘুরে বেড়াতো। সে ইট ভাটার কর্মী, এটাই তার ছিল পরিচয়। না, আমরা কোনোদিন জানতে পারিনি, কোনোদিন গন্ধ পাইনি, কোনোদিন কিছু পাইনি। কিন্তু লাল পানি আর মাঝে মাঝে কাপড় পুরাইতো, সব পুরাইতো। তখন এবার বলতো কি কিসেনে পুরাইছে, কথা যে আমার মেলা কিছু কাগজ মাগজ হয়ে গেছে, তার জন্য পুরাছি, তাই বলতো। সম্প্রতি বেশ কয়েকটি এলাকা থেকে মাদক উদ্ধারের ঘটনা সামনে আসছে। পূর্ব বর্ধমানে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার। রঘুনাথগঞ্জ থেকে পাতাল ঘরে মাদক চক্রের হদিশ। বারাসত, হোটেল ব্যবসার আড়ালে মাদক কারবার। ঘুটিয়ারি শরীফ, মাদক কারবারের বড় চক্রের হদিশ। ইংরেজ বাজার, হোটেলের আড়ালে মাদক চক্র। আসানসোল, শিল্পাঞ্চলে বড় মাদক চক্রের পর্দা ফাঁস। খড়গপুর শহর জুড়ে মাদক কারবারের হদিশ।
পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। পুলিশ প্রশাসনের সতর্ক নজর রয়েছে, তাই অভিযুক্তরা ধরা পড়ছে বলে দাবি তৃণমূলের। গত বছর শুধু কলকাতাতেই 70টি মামলা দায়ের হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 150 কেজি মাদক। মাদকের জাল যেভাবে ছড়াচ্ছে তা রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিপাবলিক বাংলা। প্রিয় দর্শক, হয়তো মনে হতে পারে যেটা অত্যন্ত ছোট্ট ঘটনা, যেরকম গোটা রাজ্যে বহু ছোট্ট ঘটনা হয়, কিন্তু তার পাশাপাশি এই ঘটনাটাকে কেন আমরা করছি? আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা তো বহু যুগ ধরে বহু সরকার আমরা দেখেছি, যে সরকারের সময় আমরা দেখতে পেয়েছি রিক্সা স্ট্যান্ড হোক, অটো স্ট্যান্ড হোক, রেলের পাশে হোক, রেলের যে ট্র্যাকটার দুপাশের বসতি এলাকায় হোক, সেই সমস্ত জায়গায় তো আমরা দেখেছি। আমরা প্রশ্নটা কেন তুলছি? আমরা প্রশ্নটা এই কারণে তুলছি, কারণ কি এবার একের পর এক যে সিরিজ অফ ইভেন্ট হচ্ছে এবং যে ডটসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ডটসগুলো কোথাও হয়তো একটা বড় ষড়যন্ত্রের দিকে আঙুল তুলছে। এটা আমরা নয়, এটা গোয়েন্দারা বলছে। আবারও বলছি, মাদক সন্ত্রাস আমরা একটা সময় দেখেছিলাম যেরকম যুদ্ধ হয়, সোজাসুজি মারপিট হয়, কিন্তু তারপরে দেখলাম সাইবার টেররিজম। ঠিক সেরকমভাবে নার্কো টেররিজম বলে একটি শব্দ গোটা পৃথিবী জুড়ে আছে, এবং সেই জিনিসটা যাতে আমাদের রাজ্যে, আমাদের দেশে না ঢুকতে পারে এবং জাঁকিয়ে বসতে পারে, সেই জন্য আজকে জবাব চাইছি আমরা। এবং এই জবাব চাওয়ার জন্য আমাদের সাথে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী, রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, রয়েছেন শুভম গাঙ্গুলি, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন গোরাচাঁদ চট্টোপাধ্যায়, প্রাক্তন এনসিবি কর্তা গোরাচাঁদ চট্টোপাধ্যায় আমাদের সাথে রয়েছেন। অরিন্দম আচার্য রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা, রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ। আমি প্রথমে গোরাচাঁদ বাবু আমাদের সাথে রয়েছেন, গোরাচাঁদ বাবুর কাছে যেতে চাই। গোরাচাঁদ বাবু, একটা বিষয় আমি এবং মীনাক্ষী খুব স্পষ্টভাবে বোঝার চেষ্টা করছি যে এই জিনিসটা তো নতুন কিছু নয়, এটা তো বহু যুগ ধরে চলে আসছে। এবং মাদক বা আমরা যেটাকে বলি নার্কোটিক্স, সেই নার্কোটিক্স, ড্রাগস, এই জিনিসটার সাথে তথাকথিত কোনো রাজনৈতিক দল এটাকে ইস্যু করে না। হঠাৎ করে এখন এটা একটা ইস্যু হয়ে যাচ্ছে এবং সিরিজ অফ ইভেন্টস আমরা দেখতে পাচ্ছি। ভয়ের কি বিষয়টা? হ্যাঁ, ঘটনা হচ্ছে, দেখুন আমি একটু পেছিয়ে যাচ্ছি, 1985-এর কথা বলছি, যখন নার্কোটিক ড্রাগ মানে এনডিপিএস অ্যাক্ট চালু হলো আর কি, তখন আমি ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ডিআরআইতে ছিলাম, এবং আমরাই মেনলি এই এনসিবির ম্যাটারটা, তখন এনসিবি তৈরি হয়নি, এনসিবি ম্যাটারটা দেখতাম। তো তখন যে ইয়েটা ছিল, তখন তো স্কুল কলেজ ভালো ভালো ছেলে, এই ইঞ্জিনিয়ারিং কলেজ, সেসব জায়গাতে একদম ব্যাপক হারে মাদকের ইয়ে হতো। তখন খুব কড়া, বোথ গভর্নমেন্ট অ্যান্ড দি এনসিবি, মানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট খুব কড়া হাতে এটা দমন করেছিল, যার জন্য 90 মানে অ্যারাউন্ড 90-র মধ্যে এটা অনেকটা রিডিউস করে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল কি, যে এখানে যে ইয়েটা ছিল আর কি, যে আপনার যে কি বলে চাকরি বাকরি, যে ইয়ে যে সুযোগ সুবিধে ছিল, সেইটা আস্তে আস্তে কমতে শুরু করলো 1982-এর পরের থেকে। তো সেইটা কমতে এখন তো একটা অত্যন্ত বাজে অবস্থা, কোনো চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই। তো এইটা আর নার্কোটিক যে মুভমেন্টটা, নার্কোটিক ডিলটা, এটাতে খুব ইজি আর্নিং করা যায়, খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় আর কি। তো এখন যেহেতু আর্নিং নেই, মানে আপনি বলছেন এর পেছনে সবথেকে বড় কারণ বেকারত্ব? না, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পুলিশ বা প্রশাসনের নজরদারিটা নেই। পুলিশ প্রশাসনের যে উদাসীনতা বা প্রপার নজরদারি, বা এখন কিছুটা পলিটিক্যাল ইয়েও আছে, যে লোকাল এরিয়ার পলিটিক্যাল হেল্প না হলে ওইখানে ওই ফ্যাক্টরি 3 বছর ধরে হেরোইনের ফ্যাক্টরি, বা দীর্ঘদিন ধরে বাড়িতে গাঁজার ইয়ে করা, এগুলো ইট ইজ টোটালি মানে উদাসীনতা দায়ী। এবং তার একটা কারণ, সামাজিক কারণ আপনি যেটা বলছেন, যে বেকারত্ব। আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। তরুণজ্যোতি, আজকে আমরা যে ছবিটা দেখলাম নবগ্রামে, যেখানে কারখানা কার্যত হেরোইন তৈরি হচ্ছে, যারা প্রতিবেশী তারাও জানেন না, এরকম ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে রয়েছে কারখানা। কিছুদিন আগে আমরা বর্ধমানে এরকম খবর পেয়েছি, আজকে আমাদের প্রতিনিধি সেখানে গিয়ে ছবি তুললেন এবং গোটা তথ্য সামনে এলো। আমার প্রশ্ন, পুলিশ প্রশাসন
তাদের উদাসীনতাই কি শুধুমাত্র দায়ী, নাকি তার অনেক ক্ষেত্রে এই যে চক্রটা, সেই চক্রটা এতটা গভীরে কাজ করছে যে সেটা হয়তো প্রকাশ্যে আসছে না, বা সেই তদন্তে গতি প্রকৃতি হয়তো সেখানে গিয়ে পৌঁছতে পারছে না? ঠিক কারণটা কি বলে মনে হয় যেখানে প্রকাশ এভাবে চলছে? মীনাক্ষী, দু তিনটে কারণ আছে। ফার্স্ট আমি বেঙ্গলকেই ধরি, ওয়েস্ট বেঙ্গল, শিলিগুড়ি করিডোর খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, পুরো নর্থ ইস্ট কানেক্ট করে। সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলতে নার্কোটিক্স এবং সাইকোট্রপিক সাবস্টেন্স সাপ্লাই করা খুব ইজি, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বেকারত্ব। অবভিয়াসলি একটা গাঁজা গাছ যদি আমি বলি, একটা গাঁজা গাছের দাম মোটামুটি 8 থেকে 9 হাজার টাকা হয়। এখানে চাকরি বাকরি নেই, চাষবাসের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, সব দিক দিয়ে বেকারত্ব। তার একটা গাঁজা চাষকে প্রফেশন হিসাবে নিয়ে নিচ্ছে মানুষ। থার্ড আসছে পপিস্ট্র, মানে এটা কি একটু লুজ কমেন্ট হয়ে গেল না? শুভমও আছে, আমি আসি। গাঁজা চাষকে বাংলার মানুষ এড়িয়ে নিয়েছে। মাদক চক্র ভেঙেছে, অপরাধীদের গ্রেফতার যদি কেউ করে থাকে তা করেছে বাংলার পুলিশ, বাংলার প্রশাসন। ময়ূকদা, আমরা কয়েক মাস আগে একটা জিনিস নিয়ে খুব বিতর্ক হয়েছিল, ভারত জুড়ে বিতর্ক হয়েছিল, যে বিএসএফ এর এলাকা বাংলায় 50 কিলোমিটার থেকে বাড়িয়ে 80 কিলোমিটার করে দেওয়া হয়েছিল, কিন্তু গুজরাটে অ্যাট দ্য সেম টাইম 80 কিলোমিটার থেকে কমিয়ে 50 কিলোমিটার করে দেওয়া হয়েছিল। এই গুজরাট কোন গুজরাট? সবসময় জানবে যে একটা আমরা সকলেই জানি যে মাদক চক্র চালানোর জন্য বিভিন্ন কিছু রুট থাকে। না, একটা ছোট উত্তর দেবে। এই গুজরাটেই কিন্তু বন্দরে, মুন্দ্রা বন্দরে 19,000 কোটি টাকা ধরা পড়েছিল। এখান থেকে সাপ্লাই হয়, ভাবো যে এখান থেকে সাপ্লাই হয় রে ভাই। যেখানে 19,000 কোটি টাকার রেজিস্ট্রেশন, যে পরিমাণে মাদক ধরা পড়ে তার একটা রেজিস্টার থাকে, সেটা ডিস্ট্রাকশন হয়। তার রেজিস্ট্রেশন হিসেবে ডিস্ট্রাকশন অ্যাকচুয়াল হয় কি? সেটা ডিস্ট্রাকশন হয় না সাপ্লাই হয়? এখানকার প্রশাসন সেগুলো ডিস্ট্রয় করে না সাপ্লাই করে। প্রশাসনের সাহায্য ছাড়া বড় অ্যামাউন্টের মাদক বা গাঁজা সাপ্লাই করা পসিবল। বেকারত্ব ছাড়া যে যুব সমাজকে শেষ করে দেওয়ার জন্য এই নেশাগ্রস্ত করে দিচ্ছে না সীমান্ত পেরিয়ে মাদক এলো, তারপরে রমরমাটা কি করে হচ্ছে? আমি তো বলছি সীমান্ত পেরিয়ে মাদক আসছে, সীমান্ত দেখার দায়িত্ব আমি জানি, আমরা সকলে জানি। বেশ বোঝা গেল। তারপর রাজ্যে আসার পরে সেটা ছড়াচ্ছে কি করে? কেন্দ্রীয় সরকারের কাজ। এবং আমি বলছি রাজ্য সরকার তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। রাজ্য প্রশাসন যদি না চাইতো, এই যে আপনি কি পরিসংখ্যানটা জানেন? আপনি পরিসংখ্যানটা জেনে বসেছেন শুভম, পরিসংখ্যান জেনে বসেছেন আপনি? একটা সোজা প্রশ্নের উত্তর দিন। পরিসংখ্যান জেনে বসেছেন বিগত কদিনে কটা মামলা দায়ের হয়েছে? এত দ্রুত দাঁড়ান, এত দ্রুত যে মাদকের রমরমাটা বেড়েছে, সেটা সীমান্ত পেরিয়ে আসার পরে প্রশাসনের উদাসীনতা না থাকলে এত দ্রুত ছড়াতে পারতো? আমি বলছি কয়েকদিন আগে বাগডোগরা বিমানবন্দরে দেখলাম একজন এক মাসে 70টা মামলা বাগডোগরা বিমানবন্দরে অ্যারেস্ট হয়েছেন একজন। আমি তো আপনাকে আরেকটা পরিসংখ্যান দিই কেন এই ভারতীয় জনতা পার্টি কোনো রকম ব্যবস্থা নেয় না। গত বছর আমরা দেখেছিলাম যে কলকাতার বুকে একজন বিজেপির যুব নেত্রী গ্রেফতার হলেন কি নিয়ে? কোকেন কাণ্ডে। তিনি নাম নিলেন, আজকে ভারতীয় জনতা পার্টির আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। একটা মামলা করতে হয়েছিল আমাকে, কিছু এভিডেন্স নিয়ে। মোবাইলে আমার এখনো আছে, চাইলে দেখাতেও পারি আমি। একটা মসলনপুরে, বনগাঁর ওদিকে একটা জায়গা মসলনপুর, একটা ভদ্রমহিলা আছে নার্কোটিক সাবস্টেন্স, হেরোইন এবং গাঁজা বিক্রি করে। তার স্ট্রিং অপারেশন করলো ওখানকার লোকাল নিউজ চ্যানেল। পুলিশকে গেল বলতে, ওখানকার কনসার্ন যে মসলনপুর থানা, আমি নাম নিয়ে বলতে পারি, মসলনপুর থানার তখন যে ইনচার্জ ছিলেন তাকে দেখানো হলো। তার পরবর্তীকালে কী হয়েছে জানো? ছেলেটা আজকে 8 থেকে 9টা কেস খেয়ে জেলে বসে আছে, কারণ সে অবজেকশন করলো, সে হুইসেল ব্লোয়ার হয়েছিল, তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে। এটাই না, আর একটা বড় ফ্যাক্টর বলেছি, লিগালি মালখানা রেজিস্টার হয়। একটা মালখানা রেজিস্টারে কি হয়, যে পরিমাণ ধরা পড়ে সেগুলোকে রেখে দেওয়া হয়। এই প্রশ্নটা আজকে প্রাইম টাইমটা করা হচ্ছে। তো তরুণ জ্যোতি, অরিন্দম আচার্য রয়েছে। এই ভীমরুলের চাকে ঢিলটা যখনই পড়ছে তখনই সমস্ত জিনিস সমস্যার একটা মূলে চলে আসছে। অরিন্দম বাবু কি বলবেন? এই ভীমরুলের চাকে ঢিলটা পড়ছে, হুইসেল ব্লোয়ার যারা, মাদকটা মাদকের মতন থাক, বাকি সমস্ত ইস্যু বড় হোক, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে মনে হচ্ছে। দেখুন, অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এমন একটা ইস্যু, দিস আর দ্য বার্নিং ইস্যু টু সেভ দ্য ইয়ং পিপল, যারা আজকে মিসগাইডেড হচ্ছে। প্রথমেই বলি যে আলোচনাটা দেখছি আমরা ঠিক পিং পং পিকলের মতো,
পিং পং, মানে এ ওকে দোষ করছে, ও ওকে দোষী করছে। আরে ভাই, সমস্যার সমাধান কি করে হবে, যুব সমাজকে কি করে বাঁচাতে হবে, কি করে দোজ হু আর দ্য ক্রিমিনাল, যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে কি করে পানিশমেন্ট দেওয়া যাবে, এবং সেই পানিশমেন্ট দেওয়ার ফলে যারা ক্রাইম করার ইচ্ছা করছে তারা কি করে ভয় পাবে, এই আলোচনাটা আসুন। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিস্টেম? আমি আপনাকে বলছি, আমি মেটিয়াবুরুজ, মহেশতলা থেকে বিভিন্ন জায়গায়, ঘুটিয়ারি শরীফ, ক্যানিং, আমি বড়বাবু ছিলাম, আমি বোধহয় প্রচুর কেস করেছি। প্রথম কথা আপনাকে জানতে হবে যে এনডিপিএস অ্যাক্টটা আগে কিন্তু আমরা যখন আসামিকে পাঠাতাম বলতো যে যখন নাকি আমাদের এক্সপার্ট অপিনিয়ন আসবে, ফরেন্সিক থেকে আসবে, তখন আমরা জামিন দেবো, তখন হয়ে যাবে জামিন, পরে দেখা যাবে, জামিন দিয়ে দিত। কিন্তু এখন সেই জামিনটা হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত নাকি এই রিপোর্ট না আসছে পজিটিভ না নেগেটিভ, তখন জামিন হচ্ছে না। ইনস্পাইট অফ দিস কেন হচ্ছে? আপনি আমাকে একটা কথা বলুন আজকে, যে শুধু মাদক পাচার কেন, আপনি জাল নোটের ইস্যুতে আসুন, গরু পাচার বলুন, অস্ত্র কারখানা বলুন, বারুদ বলুন, মানে এগুলো কি ইন্টারলিঙ্কড নাকি অরিন্দম বাবু? এগুলো কি ইন্টারলিঙ্কড অরিন্দম বাবু? এগুলো কি ইন্টারলিঙ্কড? একদম সহজ প্রশ্ন, সহজ উত্তর দিন, এগুলো কি ইন্টারলিঙ্কড? মানুষ 100% interlinked, as because the young people now are moving just like sheep without radar. আজকে নৌকোটা চলছে, তার কোনো হাল নেই। আজকে কোয়ালিফাইড ছেলে মেয়েগুলো তারা কোথায় যাবে, কি করবে তারা? আজকে সহজলভ্য পথ, যিনি গোরাচাঁদ বাবু বললেন সহজলভ্য, আপনাকে একটা কথা বলি শুনুন, যারা এখানে আছে, যারা চেঁচামেচি করছে, তাদেরকে বলুন যে তাদের বাড়ির পাশে যখন কোনো আউটরেস অফ মডেস্টি থেকে শুরু করে নানা রকম ক্রাইম হয়, কজন লোক আজকে সাক্ষী হচ্ছে, কজন লোক সাক্ষী হচ্ছে? আমরা এনডিপিএস অ্যাক্টে যাদের সাক্ষী করি তারা হচ্ছে বিড়িওয়ালা, তারা হচ্ছে রিক্সাওয়ালা, অল রিফিউজ, তারা রিফিউজ হয়ে যায়, তারা করতে চায় না। পানিশমেন্টটা কি করে দেবে বিচারক? অতএব এই ক্ষেত্রে মূল সমস্যায় আমাদের আসতে হবে। বেশ বেশ বেশ, আমাদের সাথে হুমায়ুন কবিরও রয়েছেন, মুর্শিদাবাদের নেতা এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রয়েছেন। হুমায়ুন বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত আপনাকে। হুমায়ুন বাবু, হচ্ছেটা কি মুর্শিদাবাদে হচ্ছেটা কি হুমায়ুন বাবু? এত মাদক, হেরোইনের কারখানা প্রকাশ্যে চলছে। আপনি মুর্শিদাবাদের মাদক নিয়ে যে আলোচনা করছেন বা প্রশ্ন রেখেছেন, আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলি, বিগত দিনে 2011 সালের আগে এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বর্ডার দিয়ে, যে বর্ডার দেখাশোনা করার ডিউটি কেন্দ্র সরকারের বিএসএফ এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের, তারা সেখানে মজুদ থাকার সত্ত্বেও 2011 সালে আগে যে লেফট ফ্রন্ট সরকার ছিল, তখন আমরা লক্ষ্য করতাম যে ভরি ভরি এইসব ব্ল্যাকাররা বাংলাদেশের ওপারে চোরা কারবারির মাধ্যমে বিভিন্ন রকম দ্রব্য তারা পাচার করত। এই মমতা বন্দ্যোপাধ্যায় 20 মে 2011 তিনি লেফট ফ্রন্ট সরকারকে পরাজয় করার পর, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর মুর্শিদাবাদ জেলায় খুন খারাপি এই ধরনের মাদক, হুমায়ুন বাবু, এরকম একটা মাস নেই যেই মাসে মুর্শিদাবাদে ধরা পড়ে না পুরোপুরি কেয়াদির কাছে যাব, বলতে দিন। কিন্তু অনেক অংশে কমেছে। আমাদের একটা গোটা প্রজন্ম নষ্ট হচ্ছে ধারাবাহিকভাবে। প্রতি মাসে এই রাজ্যের বিভিন্ন জায়গায় হেরোইন ধরা পড়ছে, প্রতি মাসে। হুমায়ুন কবির বলছেন যে আগের জমানায়, বাম জমানায়, কেয়াদি প্রশ্নটা নিয়ে নিন। হুমায়ুন কবির বলছেন যে বাম জমানায় এই ধরনের রমরমা ছিল, এই ধরনের অবৈধ প্রশ্নটা নিয়ে নিন, মাদক পাচারের রমরমা ছিল, কিন্তু এখন সেটা অনেকটাই নিয়ন্ত্রণে। এটা খুব বড় একজন সাংবাদিক বলেছেন 2016 সালের রিপোর্ট, তখন আপনাদের সরকার রয়েছে এই রাজ্যে, আর আপনি রাজনৈতিক লেকচার দিচ্ছেন। একটা গোটা প্রজন্ম ধ্বংস হচ্ছে। আপনি বললেন নার্কো টেরার, আমি বলবো ড্রাগ ইকোনমি। এই রাজ্য এখন ড্রাগ ইকোনমির মতো কথা বলতে পারেন, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে মুর্শিদাবাদের সোহেলকে জানি। মুর্শিদাবাদে বহরমপুর সেন্ট্রাল জেলে যারা মাদক ব্যবসায়ী বা যারা চোরা কারবারি, যারা ক্রাইম করে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কড়া হাতে তাদের গ্রেফতার করছে, তাদের জেলে হাজতে পুরে রাখছে।
না সংখ্যাটা এই হুমায়ুন বাবু, আপনি actual অফিসিয়ালি scissor কি থাকে? কারা দপ্তর থেকে নিয়ে নেবেন। কেয়াদি তরুণ জ্যোতি তিওয়ারি এখানে রয়েছে। তরুণ জ্যোতি তিওয়ারি হুমায়ুন কবিরকে একটা প্রশ্ন করছে। হুমায়ুন বাবু, যেটা যে পরিমাণ সিজ হয়, অ্যাকচুয়াল সিজার কি পুলিশ দেখায়? মালখানা রেজিস্টার থেকে স্টক গুলো যায় কোথায়? অ্যাপ্রোপ্রিয়েট ডিস্ট্রাকশন রেজিস্টার কি মেনটেন হয়? অ্যাপ্রোপ্রিয়েট ডিস্ট্রাকশন রেজিস্টার কি মেনটেন হয়? অ্যাকচুয়াল সিজার কি দেখানো হয়? যদি না দেখানো হয়, কার স্বার্থে দেখানো হয় না? রিডিউস কেন করানো হয়? রিডিউস করিয়ে কাকে সুবিধা দেওয়া হয়? কমার্শিয়াল কোয়ান্টিটি কে বিলো কমার্শিয়াল কোয়ান্টিটি করে কাকে সুবিধা দেওয়া হয়? কার জন্য? পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন 2011 আগে থেকে বাম জমানা করতো। 2011 পর থেকে পশ্চিমবঙ্গে এই ড্রাগের চক্করটাও তার অনুপ্রেরণায় চলছে। তলব করা হয়। হুমায়ুন বাবু, এটাও তার অনুপ্রেরণা, এখানেও অনুপ্রেরণা আছে। আপনি স্বীকার করছেন না? মুর্শিদাবাদে বলুন না, কোন দিন হয় না? মুর্শিদাবাদে গাঁজা চাষ হয় না? মুর্শিদাবাদে পোস্ত চাষ হয় না? আপনি বলতে বলছেন? আপনি আমি নিয়ে যাবো আপনার জায়গাগুলোয়। আমি জানি 2011 আগে নদিয়া জেলাতে ড্রাগসের রমরমা ছিল না। 2011 পর থেকে নদিয়া জেলার ড্রাগসের রমরমা হয়েছে এবং প্রত্যেকটাই হচ্ছে অনুপ্রেরণায়। কার অনুপ্রেরণায় হুমায়ুন বাবু? এখানে অনুপ্রাণিত কে করেছে বলবেন? কি বললেন? 2011 পর থেকে বিভিন্ন জেলায় যেখানে ড্রাগসের নাম পর্যন্ত শোনা যেত না, ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি করা কারা ভাবতো, তারা আজকে ড্রাগ প্যাডলার হয়েছে। ড্রাগের নেশায় না, নেশাগ্রস্ত হয়ে গেছে। এত মিডিয়া ঘুরতো না গ্রামে গ্রামে, এখন যেভাবে এখন মিডিয়া দোষ হয়ে গেছে। বড় বিষয়, একটা বড় বিষয় হুমায়ুন কবির বলছেন, একটা বড় বিষয় হুমায়ুন কবির বলছেন যে আগে এই জিনিসগুলো রিপোর্টই হতো না। এটা আগে রিপোর্টই হতো না। এই সরকারের আমলে, হুমায়ুন কবিরদের আমলে এই বিষয়টা তাও খাতায় কলমে দেখাচ্ছে। ওপেন ভাবে পুলিশ প্রশাসন এদের গ্রেফতার করছে, প্রচুর কেস হচ্ছে। কত মানে এটা কোনো রাজনৈতিক চাপ নেই। হুমায়ুন বাবু, আপনার নেতাদের একটা লিস্ট দিয়ে আমি কারা কারা করে অ্যারেস্ট করবেন? আপনি ভালো করে হুমায়ুন বাবু, আপনার দলের নেতাদের যদি লিস্ট দিয়ে আমি কারা কারা গাঁজা চাষ করে, কারা কারা পোস্ত চাষ করে অ্যারেস্ট করাবেন? লিস্ট আমি দেবো, করাবেন? লিস্ট দেবো আমি, প্রমাণ সমেত অ্যারেস্ট করাবেন? তথ্য দেন আপনি। তথ্য দেবো, অ্যারেস্ট করাবেন? নাকি ওই ছেলেটার মতো, ওই হুইসেল ব্লোয়ার যে মসলানপুরে ঘটনাটা বলেছে তার মতো জেলে পুরে দেবেন? থাকতে পারেন। একটা ছেলে বলে দোষ করে ফেলেছিল হুমায়ুন বাবু, সে আজকে জেলে পড়ে আছে। 5টা কেস তার নামে, 5টা কেস। দোষ কি? সে গাঁজা একটা স্টিং করেছিল, সে ভিডিওটাও আছে আমার কাছে, দেখাবো, দেখবেন। সামাজিক কাজকে কোনোদিন প্রশ্রয় দেন না। আপনি দায়িত্ব নিয়ে ব্যবসার রমরমা হচ্ছে। কাজী মাসুম আক্তার রয়েছেন, আসছি আবারও হুমায়ুন বাবু আপনার কাছে। কাজী মাসুম আক্তার রয়েছেন আমার সঙ্গে। আইনের ফাঁক গলেই কি মাদকের রমরমা? কাজী মাসুম আক্তার, দেখুন, নারকোটিক্স, ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস, সংক্ষেপে যাকে বলা হয় এনডিপিসি, এই আইনের অধীনে গোটা দেশে প্রায় 72,000-এর মতো মামলা চলছে। গোটা দেশে সমস্যাটা, গোটা দেশে। আমরা যতদূর জানি, যদি ভুল না জেনে থাকি, পাঞ্জাব এই ঘটনার 1 নম্বরে আছে। বাংলা কি দ্বিতীয় স্থান দখল করতে চলেছে, বা বাংলা কি দ্বিতীয় স্থানে আছে? এইটা নিয়ে আমাদের মূল্যায়ন করতে হবে। অর্থাৎ যদি হয়, তা থেকে কি করে মুক্তি পাওয়া যায়। ভুল্লা সিংকে মনে পড়ে, তিনি অস্ত্রযোগের সাথে তার ড্রাগ যোগ ছিল। সে বাংলাকে করিডোর হিসেবে ব্যবহার করেছিল, বাংলা ছিল করিডোর। গত মাসে বর্ধমান টাউনে 65 কোটি টাকা হেরোইন ধরা পড়েছে বর্ধমান টাউনে গত মাসে। আমরা এভাবে গোটা রাজ্যের কোণে কোণে, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, ঘুটিয়া শরীফ, ইংরেজ বাজার, আসানসোল, বেটিয়াব্রুজ, সর্বত্রই আমরা ড্রাগ, আমরা হেরোইন কারখানা দেখতে পাচ্ছি, আমরা হেরোইনের পাচার দেখতে পাচ্ছি। এই রাজ্যে দুটো শব্দ বড্ড চলে, যোগ আর পাচার। এদের থেকে মেধা পাচার হয়, এই রাজ্য থেকে মেধা পাচার হয়, গরু পাচার হয়, কয়লা পাচার হয়, নারী পাচার হয়, কিডনি পাচার হয়। আর একটা মাদক পাচার যোগ আছে, নাশকতা যোগ, জঙ্গি যোগ। শুভম কি বলবে? শুভম কি বলবে? একের পর এক প্রশ্ন এবং একের পর এক অভিযোগ করছে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। শুভম কি বলবে? নিশ্চয়ই স্যার,
আমার শিক্ষকের মতো উনি অনেক অভিযোগ করতেই পারেন, কিন্তু তরুণদা কিছুক্ষণ আগে বলছিলেন অনুপ্রেরণার কথা। আমি জিজ্ঞেস করতে চাই, তুমি শোটা শুরু করলে উড়তা পাঞ্জাব বলে একটা সিনেমার কথা দিয়ে, সেই সিনেমায় যে পাঞ্জাবকে দেখানো হচ্ছিল, যে পাঞ্জাবের চিত্র তুলে ধরা হচ্ছিল, তখন কিন্তু সেখানে বিজেপি জোটের সরকার চলছে। যে কথাটা বলার সময় তরুণদা আমাকে আগেরবার ইন্টারাপ্ট করলেন যে গুজরাটের বন্দরে এই ড্রাগ চক্র কিন্তু কোনো একটা রাজ্যে সীমাবদ্ধ নয়, এই ড্রাগ চক্র চলে সারা ভারত জুড়ে, এদের কিন্তু নির্দিষ্ট রুট আছে। এবার যে গুজরাটে একবারে 19,000 কোটি টাকার 3 টন কোকেন বাজেয়াপ্ত হয়, তাহলে তুমি ভাবো, আমরা সকলে ভাবি, সেই বন্দর থেকে কত হাজার কত লক্ষ কোটি টাকার মাদক ভারতবর্ষের বাজারে ছড়িয়ে গেছে। একটা অভিযোগ করলে ওপেন হাউস ডিবেট করে দেওয়া হোক। তরুণ বলেন শুভম। তার সঙ্গে একটা তথ্য আমি দিয়ে দিই যে দেশে প্রতি বছর 360 মেট্রিক টন হেরোইনের ব্যবসা চলে। কি করে চলে? কি বলবেন? সার্টেনলি এই কোকেন না, এই যে এই প্রশ্নগুলো দেখলো, শুভম যে প্রশ্নগুলো করলো, আমি আসছি একদম সহজভাবে। শুভম যে প্রশ্নগুলো করলো, তারপরে কেয়া ঘোষের কাছেও যাব, কেয়া ঘোষের কাছেও যাব, কেয়া ঘোষকে এই উত্তর দিতে হবে। এটা সব কি হচ্ছে, এই কেন্দ্রীয় সংস্থাগুলো, কেন্দ্রীয় সরকার, তারা প্রত্যেকে এই ব্যাপারগুলো জানে, কিন্তু জেনেও না জানার ভান করে আছে। একদম শুভম সরাসরি বলল, বিএসএফ থেকে শুরু করে যত এজেন্সিজ আছে সবাই জানে, কিন্তু তাও এতদিন ধরে হচ্ছে। হুমায়ুন কবিরের গলাতেও তাই, যে এখন কিছুটা হলেও ক্ষমতা বৃদ্ধি হয়েছে রাজ্য সরকারের, কিছু কিছু জায়গাতে রাজ্য সরকার অটোনমাস পাওয়ার নিয়ে কাজ করতে পারছে বলে নাকি এই ধরনের জিনিস হচ্ছে। তরুণ, অটোনমাস পাওয়ারের কথা না, পাওয়ারটা আগেও ছিল এবং এখনও আছে। যে এখন বারবার হুমায়ুনদাকে বলছিলাম যে অ্যাকচুয়াল যেটা সিজার হয় সেটা দেখানো হয় না, অ্যাকচুয়াল মালখানা রেজিস্টার কত ধারা দেখানো হয় না। কিছু লোককে ছেড়ে দেওয়ার জন্য কমার্শিয়াল কোয়ান্টিটি ধরা পড়লেও বিলো কমার্শিয়াল কোয়ান্টিটি দেখানো হয়, যাতে তারা আলটিমেটলি বেলটা পেয়ে যায় এবং এটা চালিয়ে যায়। কারণ রাজস্ব মানে এই কিছু নেতাদের ইনকামের একটা বড় সোর্স। আর পশ্চিমবঙ্গের কথা যখন আমি বলছি, শিলিগুড়ি করিডোর, আবার বলছি বিখ্যাত চিকেন নেক, যেটার কথা বারবার শোনা গেছে, সেই বিখ্যাত চিকেন নেক দিয়ে একটাই কথা আছে, ওখান দিয়ে যেটা চলে, আমাদের ড্রাগসের চক্কর চলে, পুরো 7 সিস্টারকে টার্গেট করা হয় এবং ওভারঅল পুরো এই সিস্টেমটা চলে। আর যারা হুইসেল ব্লোয়ার হয় তাদের অবস্থা সেই হয়, তাদের এগেনস্টে মামলা হয়। আর এই যে চক্র, যে বিএসএফ এর কথা হচ্ছে না, বিএসএফ বর্ডারগুলো দেখে, দেশের অভ্যন্তরীণ বিষয়টা দেখে না, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কথা যদি আজকে বলি, কিন্তু যে গুজরাট পশ্চিমবঙ্গের কথা যদি আজকে থেকে কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গে ভাই, আজকে লক্ষ লক্ষ কোটি টাকা অনুপ্রেরণার পশ্চিমবঙ্গ, ড্রাগসের আগ্রা, অনুপ্রেরণার পশ্চিমবঙ্গ, গাঁজা চাষ হয়, অনুপ্রেরণার পশ্চিমবঙ্গে এই বিএসএফ যখন, এই কেন্দ্রীয় বাহিনী যখন বাংলায় আছে, পাঁচজন যুবকের একটা বড় খবর এসেছে, একটা বড় খবর এসেছে, একবার একটা বড় খবর এসেছে, অত্যন্ত বড় খবর এসেছে, ইন্টারন্যাশনাল ব্রেকিং একটা এসছে এই মুহূর্তে, খুব বড় খবর, যে খবরটা আমাদেরকে এই মুহূর্তে ব্রেক করতেই হচ্ছে। সিরিয়ায় আমেরিকার বড় অভিযান হয়েছিল, আমেরিকান প্রেসিডেন্ট সেই টুইটটা করেছে, আইসিসের যে বর্তমান চিফ ছিল, যে প্রধান ছিল, তাকে নিকেশ করেছে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র নিকেশ করেছে, খতম আইসিস প্রধান। এবং খুব বড় ব্রেকিং এই মুহূর্তে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই বারবার আমেরিকা বলে, এবং সেই লড়াইয়ে আরো বড় একটি সাফল্য, খতম সিরিয়ায় আমেরিকার বড় অভিযান, খতম সিরিয়ায় আইসিসের প্রধান আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরেশিকে খতম আমেরিকার। এবং সেই টুইট, প্রেসিডেন্ট বাইডেনের সেই টুইট আমরা দেখতে পাচ্ছি, অপারেশন শেষ করে নিরাপদে ফিরেছে সেনা। এবং যেভাবে বিন লাদেনকে নিকেশ করা হয়েছিল, ঠিক সেভাবেই আইসিস একটা কোভার্ট অপারেশন চালায়, সেই অপারেশনটায় সাফল্য লাভ করেছে। আমরা দেখতে পাচ্ছি সেই টুইটটা, লাস্ট নাইট এট মাই ডিরেকশন ইউএস মিলিটারি ফোর্সেস সাকসেসফুলি আন্ডারটুক আ কাউন্টার টেররিজম অপারেশন। এবং সেই অপারেশনের পরে উই হ্যাভ রিমুভড ফ্রম দ্য ব্যাটলফিল্ড আবু ইব্রাহিম আবু আল হাশমি আল কুরেশি, দ্য লিডার অফ আইসিস। প্রেসিডেন্ট বাইডেন নিজে টুইট করেছেন, পরে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সেটা রিটুইট করিয়েছেন। এবং অত্যন্ত বড় খবর মীনাক্ষী, $10 মিলিয়ন মাথার দাম ছিল সন্ত্রাসের বিরুদ্ধে গোটা বিশ্বজুড়ে যে লড়াই, সেই লড়াইয়ে আরো একটা বড় সাফল্য। অপারেশন শেষে নিরাপদে ফিরেছে সেনা, যেটা টুইট করেছেন প্রেসিডেন্ট বাইডেন, এবং অত্যন্ত বড় একটা সাফল্য বলাই যায়, খতম আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরেশি। এবং এটা যে একটা গোপন অপারেশন ছিল, এবং সেই অপারেশনের পেছনে আরো অনেক পরিশ্রম ছিল, যেটা ইতিমধ্যেই কিন্তু সামনে আসছে সংবাদের, যেখানে আইসিস প্রধানকে খতম করার জন্য বিগত কয়েকদিন ধরে একটা কৌশল সাজানো হয়েছিল, এবং সমস্তটাই কিন্তু সাফল্যমণ্ডিত। ইতিমধ্যে যা খবর আসছে, আবুল ইব্রাহিম আল হাশিমি আল কুরেশিকে খতম করলো আমেরিকা, দাবি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। আমরা আবারও আসছি ডিবেটে।
যেটা আমরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে তথ্য তুলে ধরা হচ্ছিল, যেখানে শুধুমাত্র রাজ্য এবং কেন্দ্রের যে দায় ঠেলাঠেলি বা বল ঠেলাঠেলি সেটা নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছিলেন অরিন্দম আচার্য। আমি এখানেই গোরাচাঁদ বাবুর কাছে আরো একবার যাবো। গোরাচাঁদ বাবু, যেখানে জঙ্গি যোগের কথাও বলা হচ্ছে, এই টাকাগুলো কোথাও না কোথাও সন্ত্রাসে মদত দেয় এবং এই টাকাগুলো যে সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছয় এবং তারা যে এই সন্ত্রাসের কাজে ব্যবহার করছে টাকাগুলো, মাদকের এই টাকাগুলো, যেটার জন্য আপনি বলছেন যে অনেক ক্ষেত্রে বেকারত্ব দায়ী, তাহলে এটা হ্রাসটা কিভাবে টানা যাবে, কিভাবে একে কন্ট্রোল করা যায়? এটা শুনুন, এটা এই যে ট্রান্সবর্ডার যে ক্রাইম হতো আগে আর কি, টেররিস্ট যে মুভমেন্ট হতো আগে মেনলি গরুর টাকাতে হতো। গরু পাচারে যে টাকাটা হতো বছরে প্রায় অ্যারাউন্ড 4,000 to 5,000 crore যে ট্রানজ্যাকশন হতো, তার 20% বাংলাদেশ বা বিভিন্ন জায়গার যে ওদের সিনিভার সেল ছিল সেগুলোর কাছে ওদেরকে দিতে হতো আর কি, ডিফারেন্ট ইয়েতে। তা সেইটা এখন বন্ধ আছে, গরু পাচার অলমোস্ট 95% বন্ধ। এখন যেটা হচ্ছে যে ড্রাগের যে মুভমেন্ট হচ্ছে, ড্রাগের যে ট্রানজ্যাকশন হচ্ছে, যেমন এখন মণিপুরের যেটা বলছিল আমাদের, যে মণিপুর হচ্ছে মেন ড্রাগের মানে গাঁজার আপনার মেন চাষ হয় আর কি। আমি উখরুল ডিস্ট্রিক্টে গেছি, মণিপুরের উখরুল ডিস্ট্রিক্টে হচ্ছে গাঁজার মেন চাষ হয়। আমাদের বাড়িতে যেমন শাক গাছের চাষ হয়, ওখানে যেমন গাঁজা গাছের চাষ হয়, বাড়িতে উঠোনে, বাড়িতে বিভিন্ন জায়গায়। এবং আমরা 7 দিন থেকে সেখানে ড্রেসটা করে এসেছি। ওখান থেকে ডিমাপুর হয়ে শিলিগুড়ি হয়ে এটা মেনলি ওয়েস্ট বেঙ্গলে আসে, ওয়েস্ট বেঙ্গল থেকে এবার ডিফারেন্ট জায়গায় যাচ্ছে, পার্টিকুলারলি আশেপাশের মধ্যে উড়িষ্যায় যাচ্ছে, উড়িষ্যায় জাজপুর। আমি স্পেসিফিক্যালি বলছি কারণ আমাদের ওখানকার এক জাজের সাথে আমরা বসতাম, মিটিং করতাম এই উড়িষ্যার ড্রাগ মুভমেন্ট নিয়ে, সেখানে মিটিং হতো। তো জাজপুরে একটা বিশাল এই গ্রুপ আছে যেখানে গাঁজা বা হেরোইনের গ্রুপ আছে, আর এখান থেকে একটা পার্ট বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশে একটা পার্ট চলে যাচ্ছে। তো মেনলি এই কয়েক বছরে দেখা যাচ্ছে এটা ভীষণভাবে অ্যাগ্রাভেট করেছে এই জেনারেশনটা, ইয়ং জেনারেশন স্টুডেন্ট, এদের মধ্যে একেবারে একটা বিচ্ছিন্নভাবে এমন ছড়িয়ে পড়েছে যে আমি আপনার কাছে আবার আসছি। অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সাথে এবং হুমায়ুন কবির তো রয়েছেন, আমরা কেয়া ঘোষের কাছেও যাব। অরিন্দম আচার্য, আরেকটা কথা যেটা বারবার বলা হচ্ছে যে এইটা ইন্টারলিঙ্কড, সব কিছু ইন্টারলিঙ্কড, গরু পাচার থেকে শুরু করে মাদক, FICN, জাল নোট, সব কিছু ইন্টারলিঙ্কড। এবং এই যে বিষয়টা, এটা আলটিমেটলি কোন জায়গায় যাচ্ছে যেটার কারণে আমাদের ভয়টা পাওয়ার দরকার? এক কথা যদি আমি বলি, দিস ইজ নাথিং বাট দ্য নেক্সাস ইন বিটুইন সাম করাপ্টেড পলিটিক্যাল লিডার্স, ক্রিমিনালস, ইন অ্যাকশন অফ পুলিশ। আমি আপনাকে একটা কথা আজকে জানাতে চাচ্ছি যে দেখুন, মিস্টার বাইডেন যে কথাটা বলেছে খুব ভালো কথা, কিন্তু আপনি আমাকে বলুন আফগানিস্তানে যে আজকে গাঁজা চাষ থেকে শুরু করে পাকিস্তান, এটা তো রক্ত বীজ, যাকে মারলো সেই রক্ত ফলে তো হাজার জন্মগ্রহণ করবে। রুটটাকে কেন ধ্বংস করা হচ্ছে না? আজকে গাঁজা চাষ, এই যে হাস্যস্পদ, যে হুমায়ুন বাবুকে বলছি, ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা খালি বলছেন যে বর্ডার বিএসএফ, এটা মেল বন্ধন দরকার, কারণ আমি বিএসএফ এর সাথে চাকরি করেছি কোচবিহার বিভিন্ন জায়গায়। এটা যেমন বিএসএফ প্লাস স্টেট গভর্নমেন্ট কি সুন্দর কাজ করতো। আপনি আমাকে বলুন হুমায়ুন বাবু, আপনাকে একটা কথা বলছি, ফরেনার্স যখন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছিলেন তখন এর উত্থান হয়েছিল, তখন এর গরু পাচারের সূচনা হয়েছিল, তার প্রশ্রয় হয়েছিল। তার ছেলে পঙ্কজ সিং উত্তরপ্রদেশের বর্তমান বিধায়ক বিজেপি দলের, তার নেতৃত্বে সংগঠিত হয়েছিল ইনামুল হক, গরু পাচারকারী হয়ে উঠেছিল ভারতবর্ষের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ছেলের ইন্ধনে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এইটার জবাব দিন। হুমায়ুন বাবুর না, আমি একটু বলতে পারি কি? আমি অবশ্যই পুলিশ কর্তারা রয়েছেন, সত্যি খুব সমৃদ্ধ হচ্ছে আলোচনায়। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, কিছু বলেই তৃণমূলের নেতারা সকৌশলে তারা চলে যাচ্ছে অন্যান্য রাজ্যে, তারা চলে যাচ্ছেন আমাদের জাতীয় স্তরের নেতা মন্ত্রীদের কাছে। কিন্তু এই রাজ্যে কোন নেতা, কোন মন্ত্রী, কাদের পৃষ্ঠপোষকতায় শুধুমাত্র ড্রাগ নয়, বোমা, অস্ত্র, গরু পাচার এইগুলো হচ্ছে, এগুলো তো আমরা জানতে চাইছি।
পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে, একটা প্রজন্ম পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, আর যতটুকু পাচ্ছি প্রতি মাসে একবার দুবার করে যে ড্রাগের হদিশ মিলছে, এটা কি আসলটা নাকি এটা শুধুমাত্র হিমশৈলের চূড়ামাত্র? তারা কোনো পার্টির হয় না, তারা কোনো সরকারের হয় না। ক্রিমিনাল অ্যাক্টিভিটি যারা করে তাদের বিরুদ্ধে যারা শাসকে থাকে সেই স্টেট গভর্নমেন্টে আমরা রয়েছি, আমাদের পুলিশ প্রশাসন, তাদের রাজ্যের মানুষ বুঝতে না পারেন যে কি ভয়ঙ্কর অবস্থায় আমরা রয়েছি। আমাদের প্রজন্ম রয়েছে, আর আপনি চলে যাচ্ছেন অন্যান্য রাজ্যে, অন্যান্য নেতাদের। আগে বলুন কোন নেতা আমিও জানতে চাই যে সেই বিজেপির যুবনেত্রী সেই চিড়িয়াখানায় হুজ্জুতি করা নেতার সঙ্গে বিজেপির আর কোন নেতা যুক্ত, যারা এই মাদক চক্র পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে দিতে চায়? আমরা তো জানতে চাই যে ব্যারাকপুরের সেই সাংসদের সঙ্গে আর কারা যুক্ত, যারা বাংলার বুকে বোমা বাজছে, যারা বাংলাকে বারুদের স্তূপে পরিণত করার চেষ্টা করছে। আমরা তো জানতে চাই যে এমওএস হোমের নামে কোচবিহারের সাংসদ সে কি পাচার চক্র চালাচ্ছে। আমরা তো আপনাদের কাছে জানতে চাই, এটা আমরা আপনার ব্যাপার নয়। এই থ্রেডটা, আমি একজন যুব সমাজের প্রতিনিধি, আমি একজন ছাত্র, এই থ্রেডটা আমার বন্ধুদের, আমাদের সকলের। আমরা তো জাতীয় স্তরে প্রধানমন্ত্রীর কাছে, কেন্দ্রীয় শাসক দলের কাছে জানতে চাই যে আমরা তো সারা দেশে ভালনারেবল। এই জিনিসটা একটু জেনে রেখে তারপরে বলবে, চ্যাপ্টারগুলো বেশি করে পড়ো, হোমওয়ার্ক করো, অল্প বয়স পড়াশোনা বেশি করে করো। আচ্ছা, এক্ষুনি হুমায়ুন দাকে ধন্যবাদ, উনি একটু নাম নিলেন না এক্ষুনি আগে, এনামুল হক। এনামুল হকের সাথে নাম আসার পরে আমার আরেকটা নাম মনে পড়ে গেল, কারণ একসাথে তদন্ত হচ্ছিল লালার নাম মনে আসার পর আরেকটা নাম বলে আসলো হচ্ছে বিনয় কুমার নাম মনে আসতেই মনে পড়ে গেল আরেকজনের নাম, বিখ্যাত ভাইপো। একটা অদ্ভুত নেক্সাস না, এই কোরাপ্ট পলিটিশিয়ানের কথা উনি বলছেন, আমরাও তাই বলছি সেই কোরাপ্ট পলিটিশিয়ানের কথা। এনামুল, লালা, বিনয় কুমার, এরা কার সাথে যুক্ত, কার সাথে বারবার এনার নাম আসে? পুরো পশ্চিমবঙ্গের মানুষ তো জানে কোন সে বিখ্যাত ভাইপো যে কোনো কাজ না করেও বিশাল মানে কয়েকশো কোটি টাকার মালিক। সোর্স অফ ইনকামটা কি? সেই ভাইপোর সোর্স অফ ইনকামটা কি? যদি সৎ পথে সেই সৎ পুলিশ প্রশাসন আরে আপনারা তো বিধানসভায় বলতে দেন না, আমাদের রাস্তাঘাটে বলতে দেন না, এখানে আইনজীবী বলছেন সেটুকু শুনুন না, আর একটু ধৈর্য ধরে শুনুন না সাহেব, আসল কথাগুলো সত্যি কথাগুলো শুনতে কি কষ্ট হচ্ছে? শুনুন, একটু শোনার অভ্যেস করুন, একটু সুবিধা হবে দাদা, একটু শোনার অভ্যেস করুন। আমাদের কথা তো শুনতে হবে, বিরোধীদের কথা শুনুন। আজীব তো আমি ভাইপো বললাম, দেখো ভাই অভিষেক বলে দিল। আরে আমি তো ভাইপো বললাম, ভাই অভিষেক বলে দিল। ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি হয়ে গেল? আমি ভাইপো বললাম, আর ভাই বললো অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিণত করতে হ্যাঁ, প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন ওই পশ্চিমবাংলার বিধানসভা ভোটে 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদিন ভাইপো করত, প্রতিদিন ভাইপোর বিরুদ্ধে কথা বলতো। জনগণ কি রায় দিয়েছেন? ভাইপো কি প্রমাণিত যে ভাইপো কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত আছে? পশ্চিমবাংলার পুলিশ যদি নাই পারে, ইচ্ছাকৃত নাই করে, সেন্ট্রাল পুলিশ, সিবিআই, সেন্ট্রাল এজেন্সি গুলো কেন পারলো না আজ পর্যন্ত ভাইপোর কেশাগ্র স্পর্শ করতে? কেন পারলো না? উনি তো জানেন না ভাইপো কে গো? হুমায়ুন বাবু ভাইপো কে? হুমায়ুন বাবু ভাইপোটা কে? আমরা এই যে আসল যে আমাদের বিষয়টা, সেইটা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, এবং বারবার যে কথাটা আমরা বলছি, অরিন্দম আচার্য বারবার যে কথাটা বলছি, যে মাদক এবং তার সাথে মানে পলিটিক্স অ্যান্ড ড্রাগস যেভাবে মিশে যাওয়া, সেই মিশে যাওয়াটা ভয়ঙ্কর। আমরা দেখেছি এর আগেও নার্কো টেররিজমের কথা বলেছিলাম। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এইটা সমস্ত দল মত নির্বিশেষে বাংলাতে এই জায়গাটা তৈরি হওয়ার, কনসেনসাসটা তৈরি হওয়ার প্রয়োজনীয়তা এসেছে? অরিন্দম আচার্য, 100 বার আমি আপনাকে বলি, হ্যাঁ আমি আপনাকে বলছি যে কথা, আমি প্রতি উত্তরে দিচ্ছি যে 100% আজকে আমাদের আলোচনার মধ্যে এটাই থাকুক না যে সব দল মিলে আজকে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাই, যাতে আমরা ওয়েস্ট বেঙ্গলকে আরো ভালো জায়গায়, এ কথা অস্বীকার করার উপায় নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রচেষ্টা করছেন, আজকে তো প্রশাসনিক বৈঠক করলেন, কিন্তু আমরা সিইং ইজ বিলিভিং, ফিলিং ইজ বিলিভিং, আমরা যেটা চোখে দেখবো সেটা বলবো। হুমায়ুন বাবু, আপনাকে একটা কথা বলি, আপনি বোধহয় জানেন খুব ভালো করে যে সিবিআই স্টেট গভর্নমেন্টের যে কোনো কেস নিতে পারে না, তার অনেকগুলো নিয়ম আছে। এই নিয়মগুলো আপনি জানেন কি, যে কিভাবে সিবিআই স্টেট গভর্নমেন্টের কেস নেয়? ওটা হাইকোর্ট থেকে হয়,
রাজ্য সরকার যদি দেয় হয়, মহামান্য আপনি হাইকোর্টের জেলে প্লিজ একটু নির্দেশে বলুন কথাগুলো। ইনভেস্টিগেশন করছে না 2 বলে বছর মানুষ ধরে। বিভ্রান্ত হচ্ছে। সেন্ট্রাল এজেন্সিগুলো কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে যে তার বিরুদ্ধে স্টেপ নিতে পারছে না? প্রশ্নটাই সবথেকে বড় প্রশ্ন যে কে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, যে কারণে রমরমা হচ্ছে মাদকের কারবার। কে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে এই উত্তর নেব। একটা বিরতির সময় হয়েছে, একটা ছোট বিরতির পর জবাব চাই বাংলায় আমি আর ময়ূক ফিরছি। থাকছেন সঙ্গে অতিথিরাও, আপনারাও সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে এবং এই মুহূর্তে আমরা যে কথাগুলো বলছিলাম যে গোটা রাজ্যেই ছড়াচ্ছে জাল, মাদকের জাল ছড়াচ্ছে। কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? স্তূপের ওপর, বারুদের স্তূপের ওপর বা মাদকের স্তূপের ওপর কি গোটা বাংলা দাঁড়িয়ে আছে কিনা বারবার বিরোধীরা প্রশ্ন করছে। কিন্তু তার আগে আমাদের যে রিপোর্ট, একটা বিস্তারিত রিপোর্ট, রিপাবলিক বাংলার অন্তর্তদন্ত, মুর্শিদাবাদে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস গেছিল এবং কি কি দেখতে পেয়েছে। এই বাংলাতে কারখানা তো হচ্ছে, কিন্তু এই যে কারখানা, সেখানে আমাদের রিপোর্টার গেছিল, দেখে নেব সেইটাই। মথুরাপুরে ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে ঠিক এই সেই বাড়ি, যে বাড়িটিতে কিন্তু এই হেরোইনের কারবার চলতো বলে স্থানীয়দের দাবি। এবং সেই বাড়ি থেকেই কিন্তু আশরাফ আলী এবং তার স্ত্রী মর্জিনা বিবি, তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা যেটা জানাচ্ছেন, এই যে মূল পান্ডা আশরাফ আলী, সে কিন্তু নিজেকে সেলিম নামে পরিচয় দিত এবং সে যেটা জানিয়েছিল ইটভাটার মহুরিসে, এবং সেই পরিচয় দিয়ে দিনের পর দিন তারা কিন্তু এইখানে হেরোইনের কারবার চালিয়ে যেত, যেটা এসটিএফ সূত্রে আমরা খবর পাচ্ছি। মাঠের মধ্যে বাড়ি, এবং এই মাঠের মধ্যে ঠিক আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ভেতরের ছবিটা যদি সম্ভব হয় দেখানো। আসবাবপত্র সেগুলো পড়ে রয়েছে, বিভিন্ন ম্যাটেরিয়াল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পড়ে রয়েছে। একটি যেখানে এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ, একটি মাঠ, ঠিক সেই মাঠের পাশের বাড়ি, এবং ঠিক তার পাশেই এই সেই ডোবা পিউ, সেই ডোবার ছবি তোমায় দেখাচ্ছি এই মুহূর্তে। কার্যত গোলাপি জল হয়ে রয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো সোজা ডোবার ছবিটা দেখানোর জন্য, যে কিরকম পরিমাণ জল। এই জলের রং কিন্তু কালো ছিল, কিন্তু সেই জল কিন্তু গোলাপি হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি এই জল কিন্তু এই গোলাপি রং ছিল না, এবং দীর্ঘ প্রায় 6 মাস থেকে কিন্তু এই ডোবার জল যে রং পরিবর্তন করেছে, তাতে কিন্তু স্থানীয় বাসিন্দাদের যে সন্দেহ সেটা কিন্তু দানা বাঁধে। এবং তারপরেই কিছুদিন আগে এখানে পুলিশ রেড করে, এবং তারপরে ঠিক এই বাড়িটি থেকেই ওই আশরাফ আলী এবং মর্জিনা বিবি এবং তার সঙ্গে আরও একজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। যে এতদিন থেকে প্রায় 3 বছর 3.5 বছর সময় আগে থেকে যেভাবে এখানে কাজ চলতো, এবং সেই জায়গাটি কিভাবে তারা দীর্ঘদিন এখানে কাজ চালিয়ে যেত, সে বিষয়ে কোনো রকম কিন্তু তথ্য এখানকার মানুষজন, প্রতিবেশী, তাদের কারো কাছে কিন্তু নেই। আমি এখানে একেবারেই আমি আর ময়ূক এখানেই প্রশ্ন তুলবো যে 3 বছর ধরে যেখানে একটি কারবার চলছে, পুলিশের নাকের ডগায় চলছে, না জানতো না। এখানেই প্রশ্ন কি আগো শাসন ডিবেটে, এখানেই প্রশ্ন যে আপনারা যে অভিযোগটা বারবার করছেন যে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, কোথাও পলিটিক্যাল চাপ রয়েছে, 3 বছর ধরে কি দেখে অদেখা করা হয়েছে বলে মনে করছেন? ঠিক এই প্রশ্নটাই তো আমরা করতে চাইছি। 3 বছর মানে খুব অল্প সময় নয়, দীর্ঘ 3 বছর ধরে এখানে দিব্যি রমরমিয়ে ব্যবসা চলছে মাদকের, হেরোইনের, আর সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন তার টের পাননি, নাকি টের পেয়ে রাজনৈতিক চাপে তারা মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন? ঠিক এই জায়গায় প্রশ্ন। হুমায়ুন কবির বলছেন যে আমাদের রাজনীতির তারা নাকি স্বচ্ছ, এত স্বচ্ছ যে মানে কাচের একদম এপারের ওপারের মতন, কিন্তু ঘটনাটা হলো একদমই তাই নয়। এখানে ঘটনাটা হলো দিব্যি রমরমিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের মদতে এইভাবে এই হেরোইনের চাষ চলছে, এবং শুধুমাত্র একটা জায়গায় ধরা পড়েছে, এরকম প্রতিটা জায়গায় আমরা যদি দেখি। আমরা এই প্যানেলে বসতে পেরেছি, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলা নাকি মাদকের স্তূপে পরিণত হয়েছে, তার কারণ কিন্তু এক এবং একমাত্র বিপুল পরিমাণে মাদকের খোঁজ পাওয়া যাচ্ছে। বাংলার রিপোর্টার বলছিলেন যে পুলিশ রেড করে তাদের গ্রেফতার করেছে, যেসব জায়গায় গ্রেফতার হয়েছে সেখানে কিন্তু রাজ্য পুলিশ এখন কি বাংলার এটাই সেখান থেকে গ্রেফতার করেছে। আজকে আমার কেন্দ্রের এজেন্সি বা বিএসএফ যারা আছে তাদের কোনো ভূমিকা নেই বলে শুভম সরাসরি অভিযোগ করছে। কেয়া ঘোষ, অদ্ভুত ভাবে চাষটা হচ্ছে, ব্যবসাটা হচ্ছে এই রাজ্যে, রাজ্যের প্রশাসন তাদের কোনো দায় নেই, এবং রাজ্যের পুলিশ মন্ত্রীকে কেন দায় নেবেন না? রাজ্যের
চাপিয়েছেন? কেন বাংলায় তালা দিয়েছেন? কি তাদের কার্যকারিতা? কি তাদের কাজ তাহলে? শুধু মানুষের বুকে গুলি করে খুন করা কেন্দ্রীয় বাহিনীর কাজ, কেন্দ্রীয় এজেন্সির কাজ, পলিটিক্যাল ভেন্ডেটার ইনস্ট্রুমেন্ট হওয়া, কেস ব্যালট হওয়া কেন্দ্রীয় এজেন্সির কাজ। তাহলে দেশের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, এই ড্রাগসের জায়গার মধ্যে দিয়ে, ন্যাশনাল ড্রাগ নেটওয়ার্কের মধ্যে দিয়ে শুধু ড্রাগ আসে না কেয়া দেবী। আমি বলছি এখান দিয়ে বাইরের দেশ থেকে ভারতবর্ষে এক্সপ্লোসিভ ঢোকে, সেখানে কেন কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় পুলিশ, কেন্দ্রীয় সরকার কারুর কোনো ভূমিকা নেই? আজকে বাংলার সরকার রেড করছে, বিভিন্ন জায়গায় রাজ্য পুলিশ রেড করছে বলে সেগুলো গ্রেফতার হচ্ছে। আপনাদের পুরো ব্যর্থতা। তবে যদি আপনাদের পুরো ব্যর্থতা, শুভমের বক্তব্য। একটা বেসিক জিনিস মিস হচ্ছে, কি বলতো, মানে হেরোইনের ফ্যাক্টরি ধরা পড়েছে তো, হেরোইন এমনি তৈরি হয় না। হেরোইন এমনি তৈরি হয় না, হেরোইন তৈরি করতে লাগে কি পপিস্ট্র। পপিস্ট্র কোথা থেকে আসে? পোস্ত চাষ থেকে। মানে হেরোইন তৈরি করতে লাগে পপিস্ট্র কথা আসে পোস্ত থেকে, মানে পোস্ত চাষ হচ্ছে 3 বছর ধরে একটা এলাকায়, পোস্ত চাষ হচ্ছে, সেখান থেকে পপিস্ট্র আসছে। পুলিশ জানে না, এটা মানবে? কোনো বাচ্চা ছেলে যার একটু প্রবলেমও আছে এরকম কোনো মানুষ, সেও বিশ্বাস করবে এরকম কিছু? সেকেন্ড অ্যাসপেক্ট, আমার ভাই বলছে না বর্ডার নিয়ে কথা, সত্যি তো বর্ডার দিয়ে কি করে ঢুকে যাচ্ছে, ফ্যাক্ট, ভাইয়ের প্রশ্ন একদম ঠিক। কিন্তু সেখানে আরেকটা প্রশ্ন চলে আসে, এই 3 বছর আগে একটা চিঠি এসেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে, যে রাজ্য সরকারকে বারবার জমি চাওয়া হচ্ছে বর্ডার ফেন্সিং করানোর জন্য। পশ্চিমবঙ্গ সরকার সেই জমিটা দিচ্ছে না। কেন দিচ্ছে না? ভাই যখন বাড়ি যাবেন, নিজের দলের নেত্রীকে যদি ফোন টোন করে জিজ্ঞেস করে নেবে যে দিদিমণি জমিটা যে কেন্দ্র সরকার চাইছে কেন দেওয়া হচ্ছে না? বর্ডারটা তো সিল হয়, সিল হলে ড্রাগসের এগুলো রমরমা বন্ধ হয়ে যায়, সেগুলো কেন করা হচ্ছে না? বেসিক কোশ্চেন গুলো করছে। ভাই কি বাড়িয়েছে বলো? বিএসএফ কি বাড়িয়েছে? কি বাড়িয়েছে? কি বাড়িয়েছে? কোন কেসে? কোন কেসে? কোন কেসে? আরে ভাই পড়ে আসো না, একটু বয়স কম, একটু পড়াশোনা করো। বলো বয়সটা কম, একটু পড়াশোনা করো। সন্ধ্যাবেলা মিডিয়া চ্যানেলে না এসে একটু পড়াশোনা করো না। বিএসএফ কি বাড়িয়েছে একটা বলো তো, কি বাড়িয়েছে বলো? আমি বলছি কোন সেকশন বাড়িয়েছে? কোন কেন্দ্রীয় বাহিনীর কি অথরিটি কি বাড়িয়েছে? কেন্দ্রীয় বাহিনীর, আরে বাহিনীগুলি মানে বিএসএফ এর অথরিটি কি বাড়িয়েছে বলো? আরে আইনটা বলো না আমরা দেখেছি বাবা, আইনটা বলো। কেন্দ্রীয় বাহিনী এই জন্য বলি সন্ধ্যাবেলা শীতলকুচিতে 5 জনকে খুন করলো। তোমরা যুব সমাজ, কেন্দ্রীয় বাহিনী তোমরা পড়াশোনা করো না, লজ্জার ব্যাপার, দলের নাম ডোবাচ্ছ। আরে ভাই কি বাড়িয়েছে বলো না, কি বাড়িয়েছে? আইন কি চেঞ্জ করেছে বলো? কার্যকারিতা বাড়িয়েছে। কি কার্যকারিতা? কোন অ্যাসপেক্টে? কোন তোমরা সেখানে সেখানে কোন অ্যাসপেক্ট? কি অথরিটি আছে? কেন আছে? এগুলো বলো। পাগলের মতো বলছো কেন? 19,000 কোটি টাকার মাদক গ্রেফতার হয়, 19,000 কোটি টাকার মাদক পাওয়া যায়, উত্তর দাও। তাহলে বলো তোমাদের পড়াশোনা করো, শিক্ষিত ছেলে তো। কেন্দ্রীয় এস্টিমেট কি? তুমি পড়াশোনা করে বলো কেন্দ্রীয় এস্টিমেট কি, যে কত হাজার কোটি টাকা বিএসএফ এর আইনটা কত সালে? বিএসএফ এর আইনটা কত সালে? কোটি টাকার মাদক সেই গুজরাটে মুন্দ্রা বন্দর থেকে জানো কি মাদকটা তুমি যেই 19,000 কোটি টাকা দিয়ে একটা আটা রেকর্ড বাজিয়ে যাচ্ছ, এই মাদকটা কোথা থেকে দুজনকে থামাচ্ছে কেয়া দিয়া, আপনাকেও থামাচ্ছে। আমি শুধু বারবার যে প্রশ্নটা আসতে চাইছি, যে প্রশ্নটা, কাজী মাসুম আক্তার কিছু বলবেন? বলুন কাজী মাসুম আক্তার, তারপরে আমি আমার প্রশ্নটা বলছি, বলুন। দেখুন, এই রাজ্য সহ গোটা দেশে মাদক ব্যবসা বা পাচার যতটা ধরা পড়ে, সেটা হিমশৈলের চূড়ামাত্র, সামান্য ধরা পড়ে। আইন বলছে 1 কেজি মাদক বা গাঁজা ধরা পড়লে তার শাস্তি হওয়া উচিত, তার শাস্তি হওয়ার 10 বছরের সশ্রম কারাদণ্ড আর 10,000 টাকা জরিমানা। কজনের শাস্তি হয়েছে? যাদের যে মাদকগুলো বাজেয়াপ্ত হয়েছে, শাস্তি হয় না এই দেশে। এই রাজ্যের শাস্তি কোথায় হলো? শাস্তি হয়নি। এই মাদক খায় কারা? মাদক যায় কোথায়? কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের ছেলেমেয়েদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে। 2 বছর ধরে লকডাউন, স্কুল কলেজ বন্ধ। বেশ বড় প্রশ্ন। অরিন্দম আচার্য 30 সেকেন্ড। এই মাদকগুলো যায় কোথায়? এগুলো কি বাংলার ছেলেমেয়েগুলোরই ভবিষ্যৎ নষ্ট করছে না? একদম 30 সেকেন্ড। অরিন্দম আচার্য বলুন। আমি আপনাকে বলি যে আমি মথুরাপুর থানা বড়বাবু ছিলাম। কোনোদিন শুনিনি সিপিএম ভার্সেস কংগ্রেসের রক্তক্ষয়ী সংগ্রাম দেখেছি।
মথুরাপুরে কোনোদিন দেখিনি ড্রাগ তৈরি কারখানা। আজকে কিভাবে স্প্রেড আউট করছে এখন পর্যন্ত স্বীকার করছে না যে যুব সমাজ আজকে কোন ধ্বংস হয়ে যাচ্ছে। এই সেই সল্টলেক, এই সল্টলেকে 2016 থেকে 18 পর্যন্ত দুজন মাদক যে 50 কেজি হেরোইন ধরা হয়েছিল এই সল্টলেক থেকে, এবং তাদের দুজনের মধ্যে একজনকে দুবার গোরাচাঁদ বাবুর কাছে আমি 30 সেকেন্ড সময় দেব। যে প্রশ্নটা তুললেন কাজী মাসুম আক্তার, যে শাস্তি হয় না বলে যা গ্রেফতার করা হয় তা হিমশৈলের চূড়া মাত্র, শাস্তি হয় না বলেই কি এই ব্যবসার রমরমাটা বাড়ছে, যে কোনো ভয় নেই, পুলিশ প্রশাসনের কোনো ভয় নেই, সুতরাং ব্যবসা চলুক। 30 সেকেন্ড গোরাচাঁদ বাবু। এত তাড়াতাড়িতে দিলেও মুশকিল হয়ে যাবে। আমার যেটা ঘটনা হচ্ছে, যেটা পুলিশ প্রশাসন যাদের দেখার কথা তারা দেখেই না। তাদের লক্ষ্য হচ্ছে এখন থানাতে, যেটা আমার তরুণজ্যোতি বলছিল যে থানা সিজার ঠিক মতো হয় না, এবং পুলিশ যে নার্কোটিক ড্রাগসের যে সিজার যে প্রসিডিওর, সে প্রসিডিওর প্রপারলি মেনটেন করতে পারে না, যার জন্য এটা হয়ে যায়, ওরা ছাড়া পেয়ে যায়। এখন পুলিশের মেন টার্গেট হচ্ছে যে বিরোধী পক্ষকে ওই গাঁজার কেস দেওয়া, বিভিন্ন রকমের। এখন যে পুলিশের এই জামানায় যেটা শুরু হয়েছে, যে বিরোধী গাঁজাটাও এখন একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও বাস্তব যে গাঁজার কেস দেওয়া, সেই গাঁজার কেস দেওয়াটা এখন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। একদম। আরেকটা জিনিস যেটা আমি বলছি, আমি যেটা হুমায়ুন কবির যেটা বললেন মুর্শিদাবাদ সম্বন্ধে, আমার একদম পুঙ্খানুপুঙ্খ ঐনামূলের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ ঐনামূলের যে ব্যাপারটা আছে, ওনার দলের ওখানকার লোক, ছোট মেজো বড়, কলকাতার বহু লিডার বহু কোটি কোটি টাকা পেতো আর কি, এখন সেটা বন্ধ হয়ে গেছে। এটা আমি জানি, আই নো এইচ অ্যান্ড এভরিথিং। আমি মুখ খুললে এখন অনেক কিছু বেরিয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যেটা এই যে লোকাল যে ড্রাগ পাচার হচ্ছে, যে পাচার, ফরেন কারেন্সি যেগুলো পাচার হচ্ছে, সেই পাচারের সাথে লোকাল যে রুলিং পার্টির লিডারদের যে পুঙ্খানুপুঙ্খ যোগাযোগ আছে, প্রভাবশালী যোগাযোগ আছে, যে কারণে পুলিশের উপরেও চাপ থাকে বলে আপনি বলছেন। অর্থাৎ আমার সময় শেষ, আমার ময়ূক আজকে জবাব চাই বাংলা ডিবেটের সময় শেষ। অর্থাৎ যে বিষয়টা সামনে আসছে বারবার, যে পুলিশ প্রশাসনের উদ্যোগ দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি রাজনৈতিক চাপ রয়েছে, এবং একই সঙ্গে কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করলে এই ব্যবসার রমরমাটা অনেকটাই কমানো যাবে। অসংখ্য ধন্যবাদ যারা অনলাইনে ছিলেন, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, এবং যারা স্টুডিওতে ছিলেন আজকে জবাব চাই বাংলায়। জবাব চাই বাংলা শেষ করার আগে আজকে আমি আর ময়ূক আরো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাইবো, যেটি নিয়ে গতকাল জবাব চাই বাংলা করেছিলাম। আমরা বলেছিলাম বাংলা জবাব চায়, কারণ বাংলা চাকরি চায়। বাংলার যুব সমাজ তারা চাকরির জন্য পথে নামছেন, তারা চাকরির জন্য আন্দোলন করছেন। কবে পাবেন তারা চাকরি? গতকালে পিএসসি ভবনের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের থেকে আমরা যে তথ্য পেয়েছিলাম, সেই তথ্য নিয়ে জবাব চাই বাংলা ডিবেট করেছিল, এবং তার ফলশ্রুতিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি ঘোষণা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। কিছুটা স্বস্তিও, একদমই কিছুটা স্বস্তি, কিন্তু লড়াই হয়তো থামাচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান নিজে বলছেন যে আমরা নিজেরা চাই, এরা যারা পিএসসি বা এরা কাজটা করছে না। এটাও একটা বড় ঘোষণা, এবং আমরা টানা বলছি যে চাকরি চায় বাংলা। আমরা এই আন্দোলনগুলো কভারেজের সবচেয়ে বড় কভারেজটা করব, এবং আমরা দেখে নেব যে কালকে আমরা সারা দিন ব্যাপী কি করেছিলাম, জবাব চায় বাংলাতে কি হয়েছিল, এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিক্রিয়া। আমরা জবাব চাইছি যে চাকরি চায় বাংলা, কিন্তু পাচ্ছেটা কি? আর আমরা কি আমদানি করছি? আমরা কি আন্দোলন না আমদানি করছি? এটাই বলছি যে কতবার কোর্টে তারিখ পে তারিখ আরে গোটা বাংলা দেখছে। এখানে চুক্তিভিত্তিক শ্রমিক, চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হয়েছে। পিএসসি নিয়োগ কবে হয়েছিল? এসএসসি পিএসসি এগুলি নিয়ে মামলা চলছে মিনা। টাইম করছি, তুমি একের পর এক মামলা করছো, কিন্তু চাকরিটা কোথা থেকে হবে? সেটা এখন প্রায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে দাঁড়িয়েছে। এজ লিমিটে কোনো রকম কোনো সুপারভিশন, কোনো রিভিশন নেই। এই মুহূর্তে ইউটিউবে যারা দেখছেন এই প্রোগ্রামটা লাইভ স্ট্রিমিং এ, তারা লিখছেন, সৌমাল্য লিখছেন, তৃণমূল মুখপাত্রকে জিজ্ঞেস করুন, একটা কথা চোখে চোখ রেখে, একটা কথা তমসা, একটা কথা বলো যে বিজেপি চাকরি দিতে পারছে কি পারছে না? তৃণমূল, কোন বিজেপি, কোন সিপিএম এত কথা উঠছে কেন? যারা এই যাদবপুরের মেসে থেকে বাড়ির থেকে দূরে থেকে দিনের পর দিন পড়ছে, তারা চাকরি পাচ্ছে না, এটা তাদের আন্দোলন। বাংলার সমস্যা বাঙালিরা একসাথে হাতে হাত ধরে চোখে চোখ রেখে প্রশ্ন করে মেটাবো, এবং তার জন্য দরকার হলে প্রতিদিন প্রাইম টাইম যদি করতে হয় আমরা করব, কিন্তু বাংলা চাকরি চায়। ভ্যাকেন্সিস গুলো আছে সেগুলো ফিল আপ হচ্ছে?
হ্যাঁ ম্যাডাম, অনেক ভ্যাকেন্সি আছে, আমরা ফিল আপ করার চেষ্টা। তোমাদের তো রিক্রুটমেন্ট বোর্ড আলাদা আছে। আলাদা আছে ম্যাডাম, ওগুলো ফিল আপ করতে বলো চটপট। ঠিক আছে। যারা বসে আছে তারা করতেই চায় না। আর সিএসকে আমি বলো, পিএসসি কেও বলে দিতে যে রিক্রুটমেন্টগুলো আমরা করতে বলেছি তাড়াতাড়ি করে করুক। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডও যদি পড়ে থাকে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকেও তাড়াতাড়ি করতে হবে। কারণ আমার ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, আমার অফিসার এগুলো তো আমার চাই, শুধু ফেলে রাখা যাবে না। রিপাবলিক বাংলায় আমরা মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের কথাগুলো বলে যাব। প্রাইম টাইমে উত্তপ্ত বিতর্ক হবে, কিন্তু সেটা মানুষের জন্য হবে। আজকে জবাব চাই বাংলা এ পর্যন্তই। আমি এবং মীনাক্ষী আবার আসছি কালকে। ততক্ষণ অবধি দেখতে থাকুন রিপাবলিক বাংলা, কথা হবে চোখে চোখ রেখে।